নমস্কার। আজকে জেনারেল ইন্টেলিজেন্স ফর দ্য কম্পিটিটিভ স্টুডেন্টস এর জন্য জেনারেল ইন্টেলিজেন্সের ক্লাস শুরু করছি। শুরু করার আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করব। প্রথমেই আছে যে প্রবলেমটা, হোয়াট ইজ দ্য মিসিং লেটার। এই যে প্রবলেমটা দেখো একটা নিত্য নতুন প্রবলেম, খুবই সহজ, কিন্তু এই ফিগারটা দেখলে দেখবে এই প্রশ্নটার দিকে তাকাও, দেখো কিভাবে প্রশ্নটা আছে। প্রশ্নটা এইদিকে দেখো, এই বড় ফিগার, কিন্তু প্রশ্নটা খুবই সহজ, অতি সহজেই করতে পারে। এখানে দেওয়া আছে পি, এখানে দেওয়া আছে এম আছে, এখানে কে দেওয়া আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ এখানে মিসিং লেটারটা কি হবে? অপশনে দেওয়া আছে জে আছে, এল আছে, এম আছে, কি হবে? এই চারটের মধ্যে যে কোনো একটা হবে। তাহলে প্রথমে এই দিকে একটু উপরের দিকে তাকিয়ে দিতে হবে কি আছে। 5 আর 6 আছে, এখানে 9 আর 5 আছে, এখানে 7 আর 6 আছে, এখানে 12 এবং 4 আছে। এটা আমাদের ভেবে নিতে হবে এটা কি হবে। 5 আর 6, এই যে 5 আর 6 আছে, এই 5 আর 6 এটা যোগ করে দাও। 5 আর 6 যোগ করলে হবে 11। আর কে হচ্ছে, কে এর পজিশনটা সবসময় জানতে হবে। কে এর পজিশনটা এ থেকে জেড পর্যন্ত কোনটা কোন লেটারের কততম পজিশন একদম নিখুঁতভাবে জানার চেষ্টা করতে হবে। কে হচ্ছে 11, এ কে ফার্স্ট পজিশন, বি সেকেন্ড পজিশন, সি থার্ড পজিশন, তাহলে কে হবে 11 পজিশন। এরপরে দেখতে পরেরটা দেখতে হবে, এটা দেখে 12 আর 4 যোগ করে দাও। 12 আর 4 যোগ করলে হবে 16 হবে। এই 16 হচ্ছে বি এর পজিশন হচ্ছে 16। এরপরে এটা যোগ করে দাও 7 আর 6, এই 7 আর 6 যোগ করলে হবে 7 আর 6 যোগ করলে হবে 13। এম হচ্ছে 13 পজিশন আছে, এম হচ্ছে কত? 13 পজিশন। এরপরে দেখো এই যে 9 আর 5 আছে, 9 যুক্ত 5 যোগ করলে হবে 14। আর এম হচ্ছে 13, আমরা জানি এম হচ্ছে 13, এম হচ্ছে 14 পজিশন। তাহলে এখানটা এই দুটো যোগ করলে 14 হবে। 14, তাহলে লেটারটা 14তম পজিশনে কোন লেটারটা আছে? 14 পজিশনে আছে এল লেটার। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় এল হবে, অর্থাৎ সি নম্বর অপশনটা হবে। তাহলে এভাবে আমরা এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার জানবো এবং কোনটা কত নম্বর পজিশনে আছে সেগুলো আমাদের জানার চেষ্টা করতে হবে। প্রথম প্রবলেমটা এখানে আমরা কমপ্লিট করলাম। এরপরে আমরা দ্বিতীয় প্রবলেমে যাচ্ছি। এবার দ্বিতীয় যে প্রশ্নটা আসছে সেটা ছিল মিসিং লেটার, এটা হচ্ছে মিসিং নাম্বার। এই মিসিং লেটার কোডিং, ডিকোডিং, মিসিং নাম্বার এই নিয়ে 4 নম্বর বা 5 নম্বর আসে, বা 3 নম্বর তো মিনিমাম 3 নম্বর আসবে। এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই যে মিসিং নাম্বারটা মনে হবে খুবই সহজ, এগুলো আমরা ছোটবেলা থেকে ম্যাথমেটিক্সে ক্যালকুলেশন করি বলে আমাদের মনে হয় খুব সহজ, কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের জানতে হবে। 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, এগুলো সব জানতে হবে। এখানেই দেওয়া আছে, দেখো হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার। হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার, এই যে মিসিং নাম্বারটা এখানটায় কত হবে দেওয়া আছে। 10 এর সঙ্গে 50 এর একটা সম্পর্ক আছে, 12 এর সঙ্গে এটার সম্পর্কটা তৈরি করতে হবে। সেটা 62 হবে না 72 হবে না 82 হবে না 75 হবে, কিভাবে হবে এগুলো আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। বাংলার মাধ্যমে এই যে কম্পিটিশন খাটানো হচ্ছে কম্পিটিটিভ স্টুডেন্টের জন্য, আমার অসংখ্য ছাত্র যারা, আমি বিভিন্ন ফেসবুকে বিভিন্ন প্রশ্নগুলি থেকে অসংখ্য ছাত্র আমাদের অ্যান্সার করে। যাদের অ্যান্সার ঠিক হয়ে যায় আমি তাদেরকে লাইক চিহ্ন দিই, আর যাদের অ্যান্সার ভুল হয় তাদেরকে আমি ট্রাই বারবার চেষ্টা করতে বলি, শেষকালে আমি উত্তরটা করার চেষ্টা করি। বা আমার ইউটিউব চ্যানেলে এখানে আছে গোপাল বেরা ওয়ার্ল্ড অফ ম্যাথ, এমসিকিউ অ্যান্ড জিআই। যাদের পছন্দ হবে এবং অতি অবশ্যই এইটা সাবস্ক্রাইব করবেন, যত সাবস্ক্রাইব করবেন, যত শেয়ার করবেন, আপনাদের মাধ্যমে বিভিন্ন ছাত্রছাত্রীর মধ্যে পৌঁছে যাবে। কম্পিটিটিভ স্টুডেন্টস এবং যারা আমার চেয়ে সিনিয়র দেখেন তাদেরকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। এরপরে দেখো দ্বিতীয়, এই যে বললাম এটার সঙ্গে কি সম্পর্ক আছে। এই 10-এর সঙ্গে আমি 10কে 5 দিয়ে গুণ করে দেবো। 10কে 5 দিয়ে গুণ করলে তো আমাদের 50 এসেছে। তাহলে একেও আমরা 12কে 5 দিয়ে গুণ করি, 12কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 60 হবে। এখানে 60 আছে কি? নেই। তাহলে এটা হবে না, 5 দিয়ে গুণ করলে হবে না। তাহলে কিভাবে আসবে? কিভাবে আসবে আছে দেখি, এভাবে আসে কিনা দেখি। 10-এর অর্ধেক কত? 10-এর অর্ধেক 5, 10-এর অর্ধেক 5। আচ্ছা 5-এর স্কোয়ার করে 5-এর স্কোয়ার করে 5 5 25, 25কে 2 দিয়ে গুণ করলে 50 হয়ে যাবে। এই 12-এর অর্ধেক কত? 6, 12-এর অর্ধেক হচ্ছে 6, 6-এর স্কোয়ার করলে কত? 6 36, 36কে 2 দিয়ে গুণ করলে 72 আসছে। এই যে 72 আসছে, দেখো 6কে এই যে 10-এর অর্ধেক, আমরা 10-এর অর্ধেক করলাম, অর্ধেক করে 5 দিয়ে করলাম, আবার 5 দিয়ে স্কোয়ার করলাম, 5 দিয়ে স্কোয়ার করলাম, 5 দিয়ে স্কোয়ার করলে 25, 25কে 2 দিয়ে গুণ করলে আমাদের 50 আসছে। আবার এই অর্ধেক করলে 12-এর অর্ধেক করলে 6 আসবে, 6 স্কোয়ার মানে 6 স্কোয়ার মানে 6 36 আসবে। এখানে আমরা
25 এসেছিল, 25কে 2 দিয়ে গুণ করতে আমাদের 50 এসেছিল, এখানে 36কে 2 দিয়ে গুণ করলে আমাদের 72 আসবে। এভাবে করতে পারো, অথবা এভাবে করতে পারো, অথবা এটাকে আরেকভাবে করা যেতে পারে। দেখ, 10-এর প্রথমে 10-এর স্কোয়ার করে দেবো। 10-এর স্কোয়ার মানে কত হলো? 100। 100কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 50। 10-এর স্কোয়ার দিয়ে করে দিলাম, আমরা 100 পেয়ে গেলাম। 100কে 2 দিয়ে ভাগ করে দিলে 50 এসে গেল। এটা 12 স্কোয়ার, এটা যেমন স্কোয়ার করলাম, এটাও একইভাবে স্কোয়ার করবো। 12 স্কোয়ার করলে 144, একে 2 দিয়ে ভাগ করছি, একেও 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত হলো? 72। এই 72 হলো। এভাবে করতে পারি, দুভাবে আমরা এটাকে করতে পারি। এভাবে এটাই হচ্ছে মিসিং নাম্বার, এটা অ্যান্সারটা হয়ে গেল। এর পরের যে প্রশ্নটা নিয়ে এসেছি, দেখো এই যে পরের প্রশ্নটা, ডিপার্টমেন্ট, এই যে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট থেকে কোন শব্দ তৈরি করা যাবে না, বা অথবা এর সঙ্গে অল্টারনেটিভ প্রশ্ন করে যে একটা শব্দ থেকে কোন শব্দটা 3টে তৈরি করা যাবে না, একটা তৈরি করা যাবে। হ্যাঁ, এখানে বলছি এই 3টে তৈরি করা যাবে, কিন্তু একটা তৈরি করা যাবে না। কোন শব্দ তৈরি করা যাবে না? বলছে পিআরটি এটা, না টিআরইএটি এটা, না ম্যাচিওর টিইউআরই এটা, না টেম টিএম, এই শব্দগুলোর মধ্যে কোনটা তৈরি করা যাবে? তাহলে এটা আমরা কিভাবে করবো? দেখো এখানটা, দেখো পি আছে, যে পি আছে, পি পেয়ে গেলাম, এ আছে, এ পেয়ে গেলাম, আর আছে, আর পেয়ে গেলাম, টি আছে, টি পেয়ে গেলাম, তাহলে এটা তৈরি করা যাবে। তাহলে এখানটা দেখি এই যে টি আছে, টি আছে, টি আছে, এখানে আর আছে, আর আছে, ই আছে, ই আছে, তারপরে এ আছে, এ আছে, তারপরে আবার একটা টি আছে। দেখো এখানে দুটো টি আছে, এখানে দুটো টি আছে, এটাও তৈরি করা যাবে। তারপর পরেরটা দেখছি, দেখো এম। এভাবে তোমরা প্র্যাকটিস করবে, কেটে কেটে প্র্যাকটিস করবে। এম আছে, তারপরে এ আছে, এই যে এ আছে, তারপরে টি আছে, দেখো এই যে টি আছে, তারপরে ইউ, এখানে ইউ আছে কি? কোথাও ইউ নেই, তাহলে ইউ নেই, তার মানে এটা তৈরি করা যাবে না, যেহেতু ইউ নেই এখানে তৈরি করে। পরেরটা দেখে নিই, পরেরটা দেখার দরকার নেই, আমরা সি অপশন এসেই গেছি, তবু একবার দেখে নিই। টি আছে এটা, এ আছে এটা, এম আছে, এম আছে এটা, ই আছে এটা, তাহলে এটাও তৈরি করা যাবে। তাহলে এই ম্যাচিওরের মধ্যে ইউ নেই, এই শব্দটা তৈরি করা যাবে না। তাহলে এভাবে যত প্রবলেম আসবে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার, সেগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। এবার যে নেক্সট যে প্রবলেমটা আসছে, সেই প্রবলেমটার দিকে তাকাও। এটা হচ্ছে, আমরা এটাকে ভালো করে, বেশ ভালো করে মাথায় ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নিতে হবে। আমাদের যখনই এই প্রবলেম আসবেই, একটা ডেট দিয়ে প্রবলেম আসবে, ক্যালেন্ডারের একটা প্রবলেম আসবে। যেমন মিসিং লেটার কোডিং ডিকোডিং ছাড়া প্রশ্ন হতে পারে না, সেজন্য ডেট ছাড়াও প্রশ্ন হতে পারে না। এবার ডেটের আমাদের মাথায় একটু ক্যালকুলেশনটা কিভাবে করব এবং শর্টকাট কিভাবে করব, যোগ করব না, অথচ কিভাবে করব, এর কিছু ধারণা আমাদের একটু দরকার আছে। প্রথমে আমরা একটু ক্যালেন্ডার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ক্যালেন্ডারে আমাদের কি কি থাকে? প্রথমে আমাদের ইয়ার থাকে। আমাদের কি থাকে ক্যালেন্ডারে? আমাদের প্রথমে ইয়ার থাকে। ইয়ার থাকার পরেই আমাদের আসবে, ইয়ারের পরেই আমরা ইয়ারের পরে বছরের পর মান থাকবে, মান, MONTH, মান থাকবে। মান্থের পর থাকবে উইকের পরে একদম শেষে থাকবে ডে, এই ডে থাকবে। তাহলে আমাদের এখানে 4টে জিনিস ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমাদের ক্যালেন্ডারটা মাথায় ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ডিটেলস বুঝে নেব। তাহলে ডিটেলস বুঝে নিলে আমাদের যে কোনো প্রবলেম এলে আমাদের যোগ করতে হবে না, অথচ শর্টকাটে আমাদের মাস ধরে বা ইয়ার ধরে, ফার্স্ট ডে লাস্ট ডে ধরে একদম সুন্দরভাবে করতে পারবো। এক একটা প্রবলেম শিখবো, এক একটা নিখুঁতভাবে শেখার চেষ্টা করবো। এখানে আমাদের প্রথমে ইয়ার, এখন যখনই আমরা ইয়ার শিখবো, ইয়ার শেখার সঙ্গে সঙ্গে আমাদের ভাবতে হবে, ইয়ার শেখার সঙ্গে সঙ্গে আমাদের টোটালটা ভাবতে হবে যে ইয়ারটা লিপ ইয়ার না অর্ডিনারি ইয়ার। লিপ ইয়ারটা আমরা তো ছোটবেলা থেকেই জানি, তবু যারা আমরা একটা প্রথম থেকে শিখবো, যখন বলেছি যে কোনো কম্পিটিশন পরীক্ষার মোটিভটা আমাদের তৈরি করতে হবে আগে, যে আমরা কিছুই জানি না, ধরো এখন এই মুহূর্তে আমরা কিছুই জানি না, কিন্তু এই ক্লাসগুলো ফলো করতে 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 2 মাস পরে আমরা এমনভাবে প্রিপারেশন নেব যে অন্য যে কোনো ছেলের সঙ্গে আমরা, যে যত মেরিটোরিয়াস ছেলে হোক না কেন, আমি তার চেয়ে কোনো অংশে কম নেই, এই মোটিভটা তৈরি করে নিতে হবে। আর কম্পিটিটিভ মোটিভই পরীক্ষায় যারা পরীক্ষা দেবে, যাদের মোটিভটা একদম নিজে থেকে পড়বে যে আমি পারবই, কিচ্ছু না, একদম সুন্দরভাবে, সুন্দরভাবে বুঝিয়ে দেবো। ম্যাথমেটিক্স এবং জেনারেল ইন্টেলিজেন্সটা মাথায় একদম ক্লিয়ার কনসেপ্ট তৈরি করার জন্যই আমি আসছি। কিন্তু একদম ধরে ধরে প্র্যাকটিস করবে, একদম নিখুঁতভাবে ধরার চেষ্টা করবে।
এবং শর্টকাট নিয়ম, যত রকম শর্টকাট নিয়ম হয় এবং যত ডিপলি এবং করার চেষ্টা করা যাবে এবং চেষ্টাটা থাকা দরকার। প্রথমেই আমাদের লিপিয়ার দেখতে হবে। লিপিয়ারটা আমাদের কি বলবো, দেখুন একটা সাল লিপিয়ারকে আমাদের বুঝতে হবে। লিপিয়ার অর্থাৎ যেসব সালগুলো চার দিয়ে ভাগ করলে ভাগশেষ আমাদের 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, অর্থাৎ সেই সব ইয়ারগুলোকে আমরা লিপিয়ার বলবো। বলছি পুরোটাকে ভাগ করবো না আমরা। এই যে একটা সাল দিয়ে দিলাম, ধরো 1900, এখানে দেওয়া আছে ধরো 1980 সাল, এটাই হিসাব করি আমরা। এই 80 সালে যে কোনো একক, এবং এটাকে একক বলি, এটাকে দশক বলি। একক এবং দশকটাকে আমরা 4 দিয়ে ভাগ করি। 4 দিয়ে 4, 4 দিয়ে 8, 0 0 4 20 80। তাহলে আমাদের ভাগশেষ থাকলো না। তাহলে ভাগশেষ যেহেতু থাকলো না, এই যে 1980 এই সালটা হবে আমাদের লিপ ইয়ার। আমাদের এটা ভালো করে জানতে হবে, এটা কি ইয়ার? লিপ ইয়ার। এটা লিপ ইয়ার। লিপ ইয়ার হলে আমাদের সবসময় একটু মাথায়, আবার লিপ ইয়ার করলেও হবে না, লিপ ইয়ার হতে হবে এবং সঙ্গে সঙ্গে ফেব্রুয়ারি মাস সেই বছরের মধ্যে আছে কিনা সেটাও খেয়াল করতে হবে। কারণ আমরা লিপ ইয়ার আছে কিন্তু ফেব্রুয়ারি মাসের হিসাবটা ওর মধ্যে নেই, তাহলে আমাদের সেখানে লিপ ইয়ার ভাবার দরকার নেই। যদি লিপ ইয়ার হয়, তাহলে লিপ ইয়ার হলে আমাদের 365 জায়গায় 366 দিন হবে। আর 365 জায়গায় 366 দিন হলে আমরা 7 দিয়ে সবসময় আমরা সপ্তাহে ভাগ করবো, কারণ সপ্তাহের কোন দিন আমাদের দিনটা হিসাব করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে। এখানে 7 দিয়ে ভাগ করলে 7 5 35 হবে, আর 1 6 7 2 14 হবে। তাহলে দুটো ডেট, ওই ভাগফল কত বেরিয়েছে এখানে কোনো দেখার দরকার নেই। ভাগফলের এখানে এসবে দেখার দরকার, সবসময় ভাগশেষ কত সেটা দেখতে হবে। অর্থাৎ 7 দিয়ে ভাগ করার পর 2 ভাগশেষ থেকে যাচ্ছে, ওই যে 2 ভাগশেষ থেকে যাচ্ছে ওটাকেই আমরা বলবো অড ডে। এবং প্রশ্ন পরীক্ষা করতে পারে যে এভরি লিপিয়ার, প্রত্যেকটা লিপিয়ারে কটি করে অড ডে থাকবে, 1টা 2টো 3টে না 4টে। সবসময় মনে রাখতে হবে 2টো অড ডে থাকবে, 2 ভাগশেষ থাকবে। 366 দিন 2 ভাগশেষ পাবে, অর্থাৎ 2টো অড ডে থাকবে, এটা ভাবতে হবে। আর অর্ডিনারি ইয়ার, যেসব ইয়ার লিপ ইয়ার নয় সেই সব ইয়ারগুলোকে আমরা অর্ডিনারি ইয়ার বলি। সেই অর্ডিনারি ইয়ারে 365কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 7 5 35, 1 5 7 দিয়ে 14, তাহলে ভাগশেষ কত থাকবে? 1 থাকলো। তাহলে 1টা অড ডে থাকবে। তাহলে 1 বছরে অর্ডিনারি ইয়ারে 1টা অড ডে থাকবে। সবসময় ভাগশেষটা কত থাকবে সেটা আমাদের জানতে হবে। এরপরে আমাদের কতগুলো জানতে হবে, আমাদের লিপ ইয়ার হলে সবসময় ফেব্রুয়ারি মাসটা খেয়াল করতে হবে। এই লিপ ইয়ারের মধ্যে ফেব্রুয়ারি মাসের হিসাবটা হচ্ছে কিনা, যদি না হয়ে থাকে, মার্চ থেকে যদি হিসাব হয়, তাহলে ওটা লিপ ইয়ারের কোনো আর হিসাব চলবে না। তাহলে লিপ ইয়ার হতে হলে ফেব্রুয়ারি মাসটা হিসাব মাথায় একদম ক্লিয়ার কনসেপ্ট করে নিতে হবে। এখানটায় আমরা যে প্রবলেমটা করাচ্ছি, আজকে যে প্রবলেমটা করাবো, তাহলে আমরা কি করাচ্ছি দেখো, প্রবলেমটা যে করাচ্ছি ধীরে 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 প্রত্যেকটা জিনিস চেষ্টা করতে হবে। আজকে দেওয়া আছে যে প্রবলেমটা ইফ হচ্ছে, ইফ দেওয়া আছে, দেওয়া আছে কত, ইফ দেওয়া আছে, ইফ হচ্ছে ইফ 17 মার্চ 1980 সালে, 17 মার্চ বলেছে, 1980 সালে ওয়াজ ছিল মন্ডে, অর্থাৎ 1980 সালের মার্চ মাসের 17 তারিখ ছিল সোমবার দিন ছিল। দেন 12th জুলাই 1980 সাল 1980, জুলাই ওয়াজ দ্য ডে অফ দ্য উইক, অর্থাৎ ওই সপ্তাহের কোন দিন হবে, জুলাই মাসের 12 তারিখ কি বার হবে ওই বছরে। তাহলে বলছি 17ই মার্চ, হিসাবটা বলেছে কি বলেছে, 17ই মার্চ বলেছে, 17ই মার্চ বলেছে। একটু ছোট্ট করে আমরা যদি লিখে নেই 17ই মার্চ, যদিও 1980 সাল বলে দিয়েছে এটা লিপ ইয়ার, লিপ ইয়ার হলে এখানে মার্চ থেকে হিসাব হবে। এখানে বলছে 12ই জুলাই পর্যন্ত হিসাব করতে বলেছে, 12ই জুলাই। এখানে 1980, এটা 1980 সাল, এটা 1980 সাল। আমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে যে 1980 দুটোই 1980 সাল, 1980 সালের মার্চ থেকে জুলাই পর্যন্ত, এখানে কিন্তু ফেব্রুয়ারি নেই, তাহলে এটা কিন্তু লিপ ইয়ারের হিসাব করবো না। তাহলে এখানে কি করতে হবে, এখানে মার্চ থেকে জুলাই পর্যন্ত হিসাব করব। তাহলে কিভাবে হিসাব করব দেখো, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই।
এটা মার্চ, এটা এপ্রিল, মে, জুন, জুলাই, এটা আমরা দেখে নিলাম। এরপরে দেখতে হবে মার্চের 17 তারিখ বলেছে। মার্চের যে যত তারিখ থেকে শুরু হবে সেই তত তারিখটা বাদ দিয়ে দিতে হবে। মার্চ মাসটা কত দিন টোটাল? আমরা জানি মার্চ মাস হচ্ছে আমাদের টোটাল মার্চ মাসটা 31 দিন, আমরা সেটা তো জানি। এইদিকে তাকাও, যারা ধরো ভুলে গেছো, এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এর উপরে যেগুলো থাকবে সব 31 দিন, আর মাঝখানের গুলো সব হবে 30 দিন। শুধুমাত্র ফেব্রুয়ারি মাস 28 বা 29 দিন হবে। এইগুলো আমাদের জানার চেষ্টা করতে হবে, এগুলো ভালো করে শিখতে হবে, এগুলো না শিখলে হবে না। এখানে আমাদের মার্চ মাস হচ্ছে 31 দিন, আর 31 দিনে হচ্ছে 17ই মার্চ থেকে হিসাব করতে বলেছে। তাহলে 17ই মার্চটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে মার্চ মাসের আর বাকি কত দিন থাকলো? এটা বের করলে হলে 14 দিন থাকবে। মার্চ মাসে 14 দিন, এপ্রিল মাস পুরো হচ্ছে 30 দিন, মে মাস হচ্ছে পুরোটা হচ্ছে 31 দিন, আর জুন মাস হচ্ছে 30 দিন, আর জুলাই মাসের বলছে জুলাই মাসের পুরোটা না, জুলাই মাসের 12ই জুলাই ডেটটা কত হবে? 12ই জুলাই পর্যন্ত হিসাব করতে হবে। তাহলে 12ই জুলাই পর্যন্ত হিসাব করতে হবে। এটা জুলাই, 12 জুলাই, আর মার্চ মাসের এটা। এবার হচ্ছে আমরা কি করব? আমরা সাধারণত কি করি, ছোটবেলা থেকে যেগুলো শিখে আসছি যে এই ডেটটা কিভাবে হয়, আমরা এগুলো যোগ করে দিই। এই যোগ করে দিয়ে 7 দিয়ে ভাগ করে আমরা যোগ করব। এখানে প্রত্যেকটা আমরা 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে এখানে 7 দিয়ে প্রত্যেককে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে প্রত্যেককে ভাগ করব। ভাগ করার পর আমাদের কি ডেট আছে সেটা আমাদের জানতে হবে। কি ডেট আছে? ডেট নয়, ভাগ শেষ কত থাকে? 7 2 14, শূন্য ভাগ শেষ থাকে। 7 4 28, এই যে 30 কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 7 4 কত হচ্ছে? 28, তাহলে ভাগ শেষ হচ্ছে 2। এই ভাগফলটা কত সেটা দেখবে না, ভাগ শেষ কত হচ্ছে 2। 31 কে আমরা 7 দিয়ে যদি ভাগ করি, আমরা নিশ্চয়ই জানি 7 4 কত হবে? 28, ভাগ শেষ কত হচ্ছে সেইটা সবসময় খেয়াল করতে হবে। ভাগ শেষ হচ্ছে 3, 30 হলে 2, আর এখানে 7 দিয়ে ভাগ করলে, যে 12 কে 7 দিয়ে যখন ভাগ করবো, ভাগ শেষ কত হবে? 5 হবে। ভাগ শেষ এখানে 5 হবে। তাহলে যে ভাগ শেষগুলো থেকে যাবে সেইগুলোকে আমরা অড ডে বলবো। আমরা সবসময় অড ডে হিসাবটা করবো। এই 5 আর 2, 3, 5 এগুলো সব যোগ করতে হবে। আমরা সবসময় 7 নিয়ে আসার চেষ্টা করবো। 5 আর 2 এর যোগ করলে হবে 7, তাহলে এটা আর দরকার নেই। 5 আর 2 এর যোগ করলে কত হবে? 7 হবে, এটা দরকার নেই। তাহলে বাকি থাকবে 3 আর 2। 3 আর 2 যোগ করলে হবে 5। তাহলে এটা শেষ পর্যন্ত কটা অড ডে থাকলো? 5টা অড ডে থাকলো। শেষ পর্যন্ত কটা অড ডে থাকলো? আমাদের এটা হিসাব করে 5 2 7, 7 5 12, 12টা হিসাব করতেই পারি। হিসাব করে 7 থেকে 7 আবার ভাগ করতে হয়, 5 ভাগ শেষ থাকে। আমরা একদম কি করবো, অত হিসাব করবো না, একদম 5 2 7 বাদ দিয়ে 7 হলে বাদ চলে গেল, 3 যুক্ত 2 5 হয়ে গেল। তাহলে 5টা অড ডে। এবার 5টা অড ডে মানে প্রথম কি বার ছিল? মনডে ছিল। প্রথমে ছিল 17ই মার্চ, এটা ছিল মনডে। 17ই মার্চ ছিল মনডে, এর সঙ্গে +5 করে দেয়, এর সঙ্গে +5। তাহলে মনডের সঙ্গে +5 করলে কি হবে? মনডের পর টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, তাহলে হবে স্যাটারডে হবে। তাহলে 5-এ এটা হবে স্যাটারডে। স্যাটারডে হলো। আমরা হিসাব করব, ধীরে ধীরে প্রত্যেকটা প্রবলেম করার চেষ্টা করব, তাড়াহুড়ো করবো না। এই প্রবলেমটা এখানে আমরা এই সি নম্বর অপশন স্যাটারডে হয়ে গেল। আমরা এইভাবে ধীরে ধীরে কনসেপ্ট করবো এবং সব সময় মনে রাখবো অর্ডিনারি ইয়ার, যেসব ইয়ারটা লিপ ইয়ার হবে না, সেই অর্ডিনারি ইয়ারের ফার্স্ট ডে এবং লাস্ট ডে, বছরের প্রথম দিন 1 জানুয়ারি যেদিন হবে, 31 ডিসেম্বর একই ডেট হবে যদি অর্ডিনারি ইয়ার হয়। যদি লিপ ইয়ার হয়, ফার্স্ট ডে এবং লাস্ট ডে হবে +1 করে দেবে। ফার্স্ট ডে যেদিন হবে তার সঙ্গে +1 করে দেবে। করে দিলেই লিপ ইয়ারের ফার্স্ট ডে এবং লাস্ট ডে বেরিয়ে যাবে। এইভাবে আমরা শিখবো। আগামী দিন প্রতিদিন আমরা জিআই এবং ম্যাথমেটিক্স নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন নিয়েই আসবো। এই প্রবলেমটা এখানে শেষ করলাম। এখানে যে প্রবলেমটা দিয়েছি, দেখো এইসব কম্পিটিশন পরীক্ষায় শুধু আসবে না, ছোট ছোট ছেলে মেয়েদের ক্লাস 3, 4, 5, 6, এখন জিআইটা প্রত্যেকটা ক্লাসের মধ্যে ঢুকে যাচ্ছে এবং প্রতিটা কম্পিটিশন পরীক্ষাতে জিআইতে থাকবেই। এবং বাচ্চা ছেলেমেয়েরা এখন থেকে এইসব জিনিস শেখার দরকার আছে, তা নাহলে পরে কিন্তু প্র্যাকটিস করতে পারবে না।
এখন থেকে যেমন নামটা আমরা ধরে ধরে প্র্যাকটিস করি, এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার কোনটা কততম পজিশনে আছে এটাগুলো জানতে হবে, এবং সঙ্গে সঙ্গে এ থেকে জেড পর্যন্ত যেমন জানতে হবে, পিছিয়ে সব সংখ্যাগুলো জানতে হবে, কার বিপরীতে কি আছে সেটাও আমরা শিখিয়ে দেব। এখানে কি দেওয়া আছে দেখো, এখানে কি দেওয়া আছে, PEN দেওয়া আছে, PEN দেওয়া আছে, নিচে 3 দেওয়া আছে, উপরে 1 দেওয়া আছে। আচ্ছা, উপরে 1 দেওয়া আছে, এখানে ব্ল্যাক দেওয়া আছে, দেখো BLA CK দেওয়া আছে, উপরে 1 আছে, নিচে 5 আছে। এখানটায় দেখো, এখানে লেটারে যে কতগুলো পজিশন আছে সেগুলো না, কতগুলো লেটার আছে বাবা, একটা দুটো তিনটে, যে 3টে লেটার আছে, নিচে 3 বসলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 5 বসলো, নিচে 5টা লেটার আছে, 5 বসলো। তাহলে উপরে 1 বসলো কেন, এখানে উপরে 1 বসলো কেন, তাহলে সবসময় 1 বসবে। তাহলে আরেকটু ভাবতে হবে যে এখানে এই IOU এ আমরা যদি এভাবে ভাবি, AIOU এগুলো হচ্ছে ভাওয়েল। এখানে তাহলে কটা ভাওয়েল আছে, একটা ভাওয়েল, এর জন্য উপরে 1 আছে। এখানে দেখি, এখানে ভাওয়েল কথা আছে, এই আছে, একটাই আছে, সেই জন্য 1 লিখলাম উপরে। আর নিচে হচ্ছে টোটাল নাম্বার অফ লেটার্স, 1 2 3 আছে, 3 লিখলাম, 1 2 3 4 5 5 আছে, 5 লিখলাম। এরপরে যে প্রবলেমটা দেখো, পরের প্রবলেমটা আমরা করাচ্ছি, সেটা হচ্ছে বোর্ড আছে, BOARD, তাহলে লেটার, প্রথমে আমরা কতগুলো লেটার আছে আমরা দেখবো, 1 2 3 4 5টা, 5 আছে, 5 লিখলাম। এইবার উপরে ভাওয়েল কতগুলো আছে, একটা না দুটো না 3টে, এটা দেখতে হবে। এখানে এটা একটা, ও একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল, এখানে দুটো আছে, সেখানে এখানে 2 হবে। তাহলে অ্যান্সারটা হবে 2 এর 5। এখানে অপশানে দেখো 2 এর 5 কোনটাতে আছে, এখানটা 2 এর 5 আছে, তাহলে এখানে সি নম্বর অপশানটা হবে। এইভাবে তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। নমস্কার, এখানে আমরা যে প্রবলেমটা করাচ্ছি, হাউ মেনি স্কোয়ারস ইন দ্য গিভেন ফিগার, এই যে প্রবলেমটা, এখানে স্কোয়ারগুলো কিভাবে তৈরি করবো, কিভাবে আমরা এর হিসাবটা কিভাবে শিখবো, এর প্রাথমিক ধারণাটা একটু দেওয়ার চেষ্টা করছি। দেখো কিভাবে আমরা স্কোয়ারগুলো, প্রাথমিক স্কোয়ার, আমরা ট্রায়াঙ্গেলটা কিছুটা ধারণা দিয়েছি, একদিন আমরা ট্রায়াঙ্গেলের কিছু আলোচনা করেছি, ট্রায়াঙ্গেল সম্বন্ধে আমাদের একটা ধারণা কিছুটা হয়েছে। এবার স্কোয়ার সম্বন্ধে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখো কিভাবে স্কোয়ারটা আমরা ভাববো, স্কোয়ারটা কিভাবে আমাদের আসে, এবং স্কোয়ারের হিসাবটা আমরা কিভাবে করবো, দেখো কিভাবে করছি। দেখো প্রথম যে এটা দেওয়া আছে, এটা একটু দেখে নিই। আমাদের দেওয়া আছে যে সিমেট্রিক আর নন সিমেট্রিক। এই সিমেট্রিক ফিগারে আমাদের রো এবং কলম সমান, এগুলোকে রো বলবো আর এগুলোকে আমাদের কলম বলবো। রো এবং কলম যদি সমান হয়ে যায়, তখন সিমেট্রিক ফিগার বলবো। আর যদি রো আর কলম যদি সমান না হয়, তাকে কিন্তু আমরা সিমেট্রিক বলবো না। এখানে দেখো, এখানে 1 2, তাহলে কটা, এখানে 1 2, এখানে দেখো 1 2 দুটো রো আছে, আর এই 1 2 দুটো কলম আছে। এখানে দেখো 1 2 3, তাহলে 3টে কলম আছে। এখানে দেখো 1 2 3, 1 2 3, 3টে রো আছে। এখানে দেখো 1 2 3 4, এটা হচ্ছে 4টে, আমাদের কি আছে, 4টে রো আছে, 4টে রো আছে, আর কলম আছে দেখো 1 2 3 4, 1 2 3 4, 4টে কলম আছে। তাহলে এই ফিগার এবং এই ফিগারটা, এগুলো হচ্ছে সব সিমেট্রিক ফিগার, অর্থাৎ রো এবং কলম সব সমান। পরেরটা দেখে দেখো, এখানে দেখো 1 2 3 4, এখানে হচ্ছে 4টে কলম আছে, এই হ্যাঁ 4টে কলম আছে, 1 2 3 4টে কলম আছে, আর 1 2 3, এখানে আছে 3টে, আমাদের কি দেওয়া আছে, 3টে আছে, আমাদের 3টে আমাদের রো আছে, 3টে রো আছে। রো এবং কলম এখানে সমান নয়, তাহলে এখানে আমরা কিভাবে স্কোয়ারটা হিসাব করবো, এখানে আমরা কিভাবে হিসাব করবো, এখানে কিভাবে হিসাব করবো, এখানে কিভাবে হিসাব করবো, এখানে কিভাবে হিসাব করবো। তাহলে আমরা প্রথমে আমরা দেখে নেবো যে আমরা কিভাবে শিখবো, যে আমরা প্রথমে ম্যানুয়ালি দেখবো, তারপরে আমরা একটা সূত্র বের করার চেষ্টা করবো। তাহলে আমরা হিসাবটা করছি স্কোয়ারের হিসাবটা করছি। তাহলে স্কোয়ারটা প্রথম প্রাথমিক ধারণাটা একটু পেয়ে নিই। স্কোয়ারে আমরা ধরো এরকম একটা মাঝখানে আমরা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন থাকবে, আমাদের কিভাবে, আমাদের এখানে 1 2 3 4, এই যে একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, 4টে স্কোয়ার হয়ে গেল। আর বড় একটা এটা আছে বাইরে, এটা একটা আছে, মোট 4, একে 5টা। তাহলে 4 + 1, ভিতরে 4টে আছে, বাইরে একটা, তাহলে 5টা আমরা স্কোয়ার পেয়ে গেলাম, আমরা 5টা স্কোয়ার পেয়ে গেলাম। এরপরে এর সঙ্গে সঙ্গে এই হিসাবটা দেখে দিচ্ছি। দেখো এখানে দেখো, এই যে আছে, আমরা প্লাস থাকলেই সঙ্গে সঙ্গে আমরা 5টা ভাববো,
আচ্ছা, পাঁচটার সঙ্গে সঙ্গে এটা একটা আছে, দেখুন এইটা আমরা করে দিয়েছি, এটা একটা একটা স্কোয়ার হলো, তাহলে টোটাল আছে পাঁচটা, এটা একটা, তাহলে এখানে ছটা হয়ে গেল। তাহলে এই ফিগার দেখলেই পাঁচটা, আর এই ফিগার দেখলেই আমরা বলে দেবো কতগুলো আছে, ছটা আছে। আমরা এই ফিগারে যে ভিতরে প্লাস চিহ্ন, তারপরে এই চিহ্ন, আমরা যখনই এই ফিগারটা দেখবো তখনই আমরা ছটা ভেবে নেব, কারণ এই টাইপের প্রবলেম আমরা পরে নিয়ে আসবো। আজকে আমি প্রাথমিক ধারণাটা দিয়ে দিচ্ছি যে স্কোয়ারটা হবে, স্কোয়ারটা কতগুলো স্কোয়ার, সূত্র কিভাবে হবে, সেইটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখ, ভালো করে বোঝার চেষ্টা করো এখানে সূত্রটা কিভাবে আসবে করছি। এটা তো আমরা ম্যানুয়ালি করলাম, অন্তত 1 2 3 4 পুরো 5। আমরা যখন এখানে হিসাব করবো তখন কিভাবে হিসাব করবো, আমরা সূত্র একটা তৈরি করে দিই। আমরা যখন রো এবং কলম যদি সমান হয়, এখানে 1 2 দুটো রো আছে, দুটো কলম আছে, তখনই আমরা কি করবো, যে কোনো এক সাইডেরটা স্কোয়ার করে দেবো। স্কোয়ার করে দেবো, 1 স্কোয়ার 1 আর 2 স্কোয়ার 4, এটা যোগ করে দেবো, 4 এর সঙ্গে 1 যোগ করলে হবে 5। তাহলে এই যে 5টা আছে, দেখো 5টা এসে গেল, আমরা 5টা পেয়ে গেলাম, তাহলে এটা পেয়ে গেলাম। এখানে দেখি, এটা হিসাব করে দেখি, এখানে রো সমান কলম সমান, তাহলে আমরা যে কোনো একটা সাইড, যে কোনো এক সাইডে স্কোয়ার করে যোগ করে দেবো। যে কোনো একটা সাইডে স্কোয়ার করে কি করবো, সব সময় আমরা যখন এই রো এবং কলম সমান পেয়ে যাব, যে কোনো একটা সাইডে স্কোয়ার করে দেবো। স্কোয়ার করে দিলে এটা স্কোয়ার, এটা স্কোয়ার, এটা স্কোয়ার করে দেবো। স্কোয়ার করে দিলে কি হবে, দেখো এটা হচ্ছে 1 স্কোয়ার, এটা হচ্ছে 2 স্কোয়ার, এটা হচ্ছে 3 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার কত হবে, 1 স্কোয়ার 1 হবে, 2 স্কোয়ার 4 হবে, 3 স্কোয়ার 9 হবে। 9 আর 4 আর 1 এগুলো সব যোগ করে দেবো। 9 এর সঙ্গে 4 যোগ করলে হবে 13, 13 কে 14। তার এখান থেকে আমরা টোটাল পাবো 14টা পাবো। আমরা এখান থেকে কতগুলো পাবো, 14টা পাবো। তাই আমরা যদি ম্যানুয়ালি হিসাব করি, দেখো ম্যানুয়ালি হিসাব করে নিতে পারি, দেখো যে কিভাবে হবে। আমরা সূত্র বের করে দিলাম, এটা কতগুলো পেলাম, এখান থেকে আমরা কতগুলো পেলাম, 14টা পেলাম। কতগুলো পেলাম, এখান থেকে এই ফিগার থেকে আমরা 14টা স্কোয়ার পেলাম। আর এই ফিগার থাকলে আমরা সবসময় মনে রাখবো, এখানে প্লাস চিহ্ন মাঝখানে, আর এইভাবে যদি চিহ্ন থাকে 5 থেকে 6টা থাকবে। তাহলে এই হিসাবটা আমরা পরে এটা কাজে লাগাবো। এখানে আমরা সূত্রটা এভাবে করবো। এবার ম্যানুয়ালি আমরা কিভাবে কাউন্ট করবো, দেখো কিভাবে কাউন্ট করছি, 1 2 3 4 5 6 7 8 9, 9টা তো পেয়ে গেলাম, 9টা ছোট ছোট পেয়ে গেলাম। এবার দুটো দুটো দেখো, এই যে একটা, এটা একটা পেলাম, এই যে একটা পেলাম, তাহলে এটা, তাহলে 9টা 9 একে 10 পেলাম। 10 9 একে কতগুলো পেলাম, এটা নিলে আমাদের এই দুটো নিয়ে 1 2 5 6 এই 4টে নিয়ে আমরা একটা পেলাম। তাহলে আগে পেয়েছিলাম 9টা এই 4টে নিয়ে একটা পেলাম, তাহলে 9 প্লাস 1। এরপরে এটা বাদ দেবো, এই 4টে নেবো। এই 4টে নিলে দেখো, এই 4টে নিলে এটা, এই 4টে নিলাম, এই 4টে 2 3 4 5 নিয়ে আরো একটা পেলাম, তাহলে এটা পেয়ে গেলাম, হয়ে গেল। এরপরে উপরেরটা বাদ দেবো, দেখো এই যে এইটা নেবো, এটা নিলে 5 6 7 8, এইটা নিয়ে একটা পাবো, এটা পেলাম। তারপরে এটা বাদ দেবো, দেখো এই যে ফিগারটা, এটা ফিগার গেলে 4 5 8 9 নিয়ে আবার একটা পেলাম, তাহলে 9 3 12 পেলাম। 9 3 কত হলো, 9 1 3 12 পেয়ে গেলাম, 12। তারপরে পাবো, দেখো আরেকটা পাবো আমরা হিসাবটা, এখানটায় এটা পেয়েছি, এটা পেয়েছি, আর এটা পেয়েছি, আর এটা পেয়েছি, এটা পেয়ে গেছি। এরপরে আমরা একটা পাবো, বড় একটা আছে, আমরা এখানে 9 কে 10 12, এখানে একটা পাবো, বড় একটা পাবো, আর একটা পাবো আমরা 14 9 10 11 একটা, দুটো, তিনটে, চারটে, আর বড় একটা 5টা, আর একটা পাবো, 5টা পাবো, 5টা পেয়ে যাবো। এখানে আরেকটা পাবো 6টা, একটা দুটো তিনটে চারটে 5টা, 9 5 14টা পাবো। এখানটা ম্যানুয়ালি হিসাবটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, প্রথমে আরেকবার বলে দিই, 1 2 3 4 5 6 7 8 9। তারপরে 9 এর পরে এখানে এটা একটা পাবো, এটা একটা পাবো, দুটো পাবো, তারপরে এটা একটা পাবো, তিনটে পাবো, এটা একটা পাবো, চারটে পাবো, চারটে পাওয়ার পর এটা একটা পাবো, 5টা পাবো। তাহলে মোট 5টা পাবো। এখানে হিসাবটা বলছে 9 আর 5 যোগ করলে হবে 14টা পাবো। দেখে নাও, ভালো করে দেখে নাও, আমাদের হিসাবটা ঠিক হয়ে গেছে। আমি আরেকবার বলে দিচ্ছি, এটা দেখো একদম হিসাবে কোনো গন্ডগোল করার দরকার নেই, একদম টোটাল হিসাব আছে এখানে, একদম ম্যানুয়ালি একদম হিসাব হবে। 1 2 3 4 5 6 7 8 9, 9টা তো পেলামই। তারপরে এখানে এটা একটা,
এই কোণ ধরে এটা একটা পেলাম, এই কোণ ধরে এটা একটা পেলাম দুটো, এই কোণ ধরে এটা একটা পাবো চারটে, এই কোণ ধরে এটা একটা পাবো। তাহলে মোট চারটা কোণে চারটে আবার পেয়ে গেলাম, চারটা কোণে চারটা পেলাম। তাহলে